সেকশন 90 ধারা 90 ধারা 90 থেকে কিভাবে আসতে পারে? প্রথম প্রশ্ন হতে পারে যে টিকা আকারে, বা বলতে পারে এটাকে ব্যাখ্যা করেন। তো ইংলিশ লাইনটা তুলে দিতে পারে যে প্রিজাম্পশন অ্যাজ টু ডকুমেন্টস 30 ইয়ার্স ওল্ড, এটা তুলে দিয়ে বলতে পারে এটাকে ব্যাখ্যা করে। বাংলা তুলে দিতে পারে যে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান, বিষয়টি ব্যাখ্যা করুন। এভাবে ডিরেক্ট একটা প্রশ্ন ধারা 90 থেকে হতে পারে যদি হয়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে যে বছর কথা বলছে যে অ্যাটলিস্ট 30 ইয়ার্স ওল্ড হতে হবে, কমপক্ষে 30 বছরের পুরাতন হতে হবে ডকুমেন্টটা, এবং এটা অবশ্যই হতে হবে এখানে যেই অরিজিনাল ডকুমেন্টের কথা বলছে যে আমরা মানে প্রাইমারি এভিডেন্স এবং সেকেন্ডারি এভিডেন্স দেখি না। তো প্রাইমারি এভিডেন্স বলতে আমরা তো মূল দলিলকে বুঝি, অরিজিনাল ডকুমেন্টকে বুঝি। প্রিজাম্পশন হচ্ছে অনুমান করা। আদালতের কাছে যখন কমপক্ষে 30 বছরের পুরাতন একটা দলিল যাবে, একটা ডকুমেন্ট সাবমিট করা হবে, এখন প্রশ্ন হচ্ছে আদালত উক্ত ডকুমেন্টকে প্রপার এন্ড কারেক্ট বলে ধরবে কিনা। আদালতের কাছে উপস্থাপিত প্রডিউসড ডকুমেন্টস which is 30 years old, আদালতের কাছে যেই ডকুমেন্টটা প্রডিউস করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, শুধুমাত্র 30 বছরের পুরাতন দলিল হওয়ার কারণে সেই ডকুমেন্টকে আদালত প্রপার হিসেবে ধরবে কিনা, মানে সঠিক হিসেবে ধরবে কিনা, সঠিক হিসেবে অনুমান করবে কিনা। উত্তর হচ্ছে আদালত যদি দেখতে পায়, কি দেখতে পায়? আদালত যদি দেখতে পায় এই দলিলটি আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে, সেই দলিলটি প্রপার কাস্টোডি থেকে, প্রপার কাস্টোডি মানে হচ্ছে সঠিক জায়গা থেকে, যথাযথ হেফাজত থেকে এটাকে রিকভার করা হয়েছে, এটাকে প্রপার কাস্টোডি থেকে রিকভার করে আদালতে সাবমিট করা হয়েছে, আদালতে প্রেজেন্ট করা হয়েছে। যদি এরকম হয়, কাস্টোডি যদি ইমপ্রপার হয়, কাস্টোডি যদি ইমপ্রপার হয়, হেফাজত বা যে জায়গাটা থেকে দলিলটা উদ্ধার করা হয়েছে সেটা যদি সঠিক না হয়, তাহলে আদালত সেটাকে আপনার কারেক্ট হিসেবে, প্রপার ডকুমেন্ট হিসেবে প্রিজিউম করবে না, অনুমান করবে না। যেমন আমার এসএসসি সার্টিফিকেট আমি কোন জায়গা থেকে আনবো ভাই? আমার প্রপার কাস্টডি কোনটা? আমার প্রপার কাস্টডি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আমার এসএসসি সার্টিফিকেট আমি আনলাম স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অথবা নীলক্ষেতের বাজার থেকে, মানে নীলক্ষেত থেকে আর কি। নীলক্ষেতে আপনি সকল সার্টিফিকেট পাবেন, খালি টাকা দরকার কিছু।
নীলক্ষেতের কম্পিউটার ম্যানরা হচ্ছে পিএইচডি দারি, মানে এমন কোন ডকুমেন্ট নাই এরা বানাতে পারবেন। আচ্ছা, আপনি কাগজপত্র সংক্রান্ত কোনো কাজের জন্য আপনি নীলক্ষেত গিয়ে ফেরত আসবেন না। ওকে, তাহলে যেটার জন্য যেটা প্রপার কাস্টডি, সেই প্রপার কাস্টডি থেকে ডকুমেন্টকে রিকভার করে আদালতে উপস্থাপন করা, প্লাস সেই ডকুমেন্টটা অবশ্যই হতে হবে অরিজিনাল ডকুমেন্ট বা প্রাইমারি এভিডেন্স। অর্থাৎ শুধুমাত্র প্রাইমারি এভিডেন্সের ক্ষেত্রে যখন একটা ডকুমেন্ট 30 ইয়ার্স ওল্ড, মানে অ্যাটলিস্ট 30 ইয়ার্স ওল্ড হবে এবং সেটা প্রপার কাস্টডি থেকে রিকভার করে আদালতে এভিডেন্স হিসেবে প্রেজেন্ট করা হবে, সেই ডকুমেন্টকে আদালত প্রপার অ্যান্ড কারেক্ট হিসেবে ধরে নিবে, সঠিক এবং যথার্থ হিসেবে অনুমান করবে। অনুমান করে ইট মে বি অ্যাডমিসিবল বাই দ্য কোর্ট, এটা আদালত গ্রহণ করতে পারে। কারণ প্রথমত হচ্ছে যে দিস এভিডেন্স ইজ রিলেভেন্ট, এটা হচ্ছে প্রাসঙ্গিক। আচ্ছা, আমাকে কেউ একজন বলতে পারবেন যে বাহার ভাই আপনাকে অনেক সুন্দর লাগতেছে, আচ্ছা বলেন তো এই রেলিভেন্সি, প্রাসঙ্গিকতা মানে রেলেভেন্ট অ্যান্ড অ্যাডমিজিবল বা অ্যাডমিজিবিলিটি, গ্রহণযোগ্যতা, এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে নাকি একই? ইয়াং মানুষ এখন স্মার্ট হইতে পারেন নাই, আনমিউট করেন। দাদা বুঝি নাই। মানে রেলেভেন্ট প্রাসঙ্গিক আর হচ্ছে অ্যাডমিজিবল গ্রহণযোগ্য, এই দুইটা শব্দ কি এক নাকি পার্থক্য আছে? প্রাসঙ্গিক আর গ্রহণযোগ্য এখানে একটু জানি কি আছে আসলে, এমসিকিউর সময় পড়ছি তো হঠাৎ করে মনে নাই। সকল প্রাসঙ্গিকতায় কি রকম একটা কথা আছে, গ্রহণযোগ্য নয়। ওকে, আপনার আমাদের সেকশন 36 আছে, হ্যাঁ নাইম ভাই পারবেন এটা জানি। আচ্ছা, আমাদের সেকশন 136 আছে, 136 ধারা আছে। 136 ধারাতে বলছে admissibility of evidence। 136 ধারার বিষয়বস্তু হচ্ছে admissibility of evidence। আর আমরা আরেকটা শব্দ ব্যবহার করছিলাম রেলেভেন্সি বা রিলেভেন্ট। আচ্ছা, তাহলে অ্যাডমিসিবল এর বাংলা হচ্ছে গ্রহণযোগ্য, অ্যাডমিসিবিলিটি হচ্ছে গ্রহণযোগ্যতা, আর রেলেভেন্সি হচ্ছে প্রাসঙ্গিকতা, মানে হচ্ছে রেলেভেন্ট হচ্ছে প্রাসঙ্গিক। আচ্ছা, এখন একটা উদাহরণ, ডাক্তার লিখলো পরিমণিকে দর্শন করছে রিপোর্টে, এই রিপোর্টটা এক্সপার্ট অপিনিয়ন হিসেবে এভিডেন্স হিসেবে রেলেভেন্ট, সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক। অর্থাৎ সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক মানে কি, কোনটা আপনি সাক্ষ্য হিসেবে দিতে পারবেন। ওই যে একটা ব্যাপার ধরেন আপনি বিয়ে করবেন, না আমি বিয়ে করব, আমরা মেয়ে দেখতে গেলাম, তো মেয়ে দেখে সবারই পছন্দ হয়েছে, হ্যাপি সুন্দর, মানে ঐশ্বরিয়া রায়ের মতো, সবকিছু ওকে, হ্যাঁ যতটুকু দিবে 1 কোটি টাকা, কোনো সমস্যা নাই। তা আমি বলতেছি যে সকল কিছু ঠিক আছে, আমার ভালো লাগছে, বিয়ে করা যায়, তবে আমি বিয়ে করব না। বিয়ে করা যায়
কিন্তু আমি এই মেয়েকে বিয়ে করব না। মানে হচ্ছে এভিডেন্সটা আপনি আদালতে উপস্থাপন করতে পারবেন, উপস্থাপন করার মতো এভিডেন্স, যেটা উপস্থাপন করার মতো এভিডেন্স আদালতের নিকট, এটা হলো প্রাসঙ্গিকতা। অর্থাৎ ঘটনার সাথে প্রাসঙ্গিক রেখে যেটা আপনি উপস্থাপন করার মতো সেটাকে বলছে রেলিভেন্সি। কিন্তু আদালত সেটা গ্রহণ করবে কি করবে না, এটা আদালতের ব্যাপার। 136 দ্বারা আছে ডিসক্রিশনারি অফ কোর্ট ফর অ্যাডমিজিবিলিটি অফ এভিডেন্স, স্বাক্ষর গ্রহণযোগ্যতার জন্য আদালতের বিবেচনামূলক ক্ষমতা হচ্ছে সেকশন 136 136। তার মানে হচ্ছে রেলিভেন্ট হলেই গ্রহণযোগ্য হবে এমন কোন কথা আছে না। পরিমণি রিপোর্টটা রেলিভেন্ট, সাক্ষ্য হিসেবে ওই ঘটনায় যাবে, কিন্তু আদালত সেটাকে গ্রহণ করতে পারে নাও করতে পারে। তার মানে অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স ডিপেন্ডস অন দ্য কোর্ট, ডিপেন্ডস অন দ্য কোর্ট। এই কারণেই নাফি ভাই যেটা বলতেছিল, এভিডেন্স মে বি রিলেভেন্ট বাট that relevancy may not be admissible। মানে হচ্ছে সকল ঘটনা প্রাসঙ্গিক হলেও গ্রহণযোগ্য হতেও পারে নাও হতে পারে। তাহলে প্রাসঙ্গিকতা আর অ্যাডমিসিবিলিটি, গ্রহণযোগ্যতা দুইটা আলাদা জিনিস। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে আদালত 30 বছরের পুরাতন দলিলকে সঠিক বলে অনুমান করবে। কখন অনুমান করবে? ইট মাস্ট বি ইন কেস অফ অরিজিনাল ডকুমেন্ট, এটা মূল দলিলের ক্ষেত্রে হতে হবে, প্লাস সঠিক ব্যক্তি হেফাজত এটার এজ হতে হবে, এটার বয়স হতে হবে কমপক্ষে 30 ইয়ার্স, and it must be recovered from proper custody, যথাযথ কাস্টডি থেকে, যথাযথ জায়গা থেকে এটা উদ্ধার হয়ে আদালতে উপস্থাপিত হবে। এখন প্রশ্ন তো আমরা 1 নাম্বার সেকশন 90 থেকে 1 নাম্বার তো দেখলাম, ওই যে মানে এই লাইনটা তুলে দিয়ে ইংলিশে বা বাংলায় তুলে দিয়ে বলতে সেটাকে ব্যাখ্যা করেন। হ্যাঁ, 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন যে দুই নম্বর প্রশ্ন, আপনার এক্স কিছু জমি, এক্স এক খণ্ড জমি ওয়াই কে বন্ধক দিছে। এক্স এক খণ্ড জমি ওয়াই কে বন্ধক দিছে। তাহলে এখানে বন্ধক, এখানে মর্টগেজর কে, এখানে বন্ধক দাতা হচ্ছে এক্স, আর মর্টগেজি মানে বন্ধক গ্রহীতা, বন্ধক গ্রহীতা হচ্ছে ওয়াই, রাইট? বন্ধক গ্রহীতা হচ্ছে ওয়াই। এখন ভাই এই জায়গা জমি নিয়ে প্রবলেম হলো। আচ্ছা বলেন, এক্স যেন নির্দিষ্ট সময়ে বন্ধকি ঋণ পরিশোধ করে, এই কারণে এক্স এর দলিল ওয়াই এর কাছে রাখা হলো। এক্স কি করছে? এক খণ্ড জমি ওয়াই কে বন্ধক দিছে,
বন্ধক দেয় মানে কি, ওয়াই এর কাছ থেকে টাকা নিছে, ওয়াই যেন টাকাটা ব্যাক পায় নির্দিষ্ট সময়ে। এজন্য ওয়াই কি করলো, এক্স এর কাছ থেকে দলিলপত্র, ওই জমির দলিলপত্র জমা রাখলো। ব্যাংক কি করে ভাই, ব্যাংক ঋণের বিনিময়ে আমাদের দলিলপত্র জমা রাখে না? তো ওয়াই এর কাছে এক্স দলিলপত্র জমা রাখলো, মূল দলিলপত্র। এক্স এর জমি নিয়ে কোন একটা সময়ে ঝামেলার সৃষ্টি হলে এক্স উক্ত জমির দলিলপত্র ডি এর কাছ থেকে, ডি এর কাছ থেকে সংগ্রহ করে আদালতে জমা দিল। দাদা লাইন হারায় গেছে। ও লাইন হারায় গেছে না? আচ্ছা আবার লিখি, এক্স এক্স এক খণ্ড জমি ওয়াই কে বন্ধক দিল, বন্ধকি ঋণ যেন এক্স পরিশোধ করে, এই জন্য এক্স এর দলিলপত্র ওয়াই এর কাছে রাখা হলো। এজন্য এক্স এর দলিলপত্র ওয়াই এর কাছে রাখা হলো। বন্ধকের কার্যক্রম থেকে ৪৫ বছর পর এক্স এর জমি নিয়ে ঝামেলা বা মামলা মোকদ্দমা হলে এক্স উক্ত জমির মূল দলিলপত্র ডিপজলের কাছ থেকে, মানে ডি এর কাছ থেকে সংগ্রহ করে আদালতে জমা দেয়। আদালত উক্ত দলিলকে সঠিক বলে অনুমান করলো না। আদালত উক্ত দলিলকে সঠিক বলে অনুমান করলো না, আদালত কেন সঠিক বলে অনুমান করলো না, উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করুন। উত্তর কি হবে সত্যজিৎ দা? এখানে সেকশন 19 রেফার করতে হবে এবং বলতে হবে যেটা যে এক্স তো তার জমির দলিল জমা রাখছিল ওয়াই এর কাছে, তো ওইটা ডি এর কাছ থেকে আসা মানে সংগ্রহ হবে না, সঠিক হেফাজত কাস্টডিটা হচ্ছে ওয়াই এর কাছ থেকে। যেহেতু ওয়াই এর কাছ থেকে আনা হয় নাই, ডি এর কাছ থেকে আনা হয়েছে, অর্থাৎ সঠিক হেফাজত থেকে আসে না। অর্থাৎ সঠিক হেফাজত থেকে আসে নাই, আসার কথা ছিল ওয়াই এর কাছে, কারণ এক্স এর দলিলপত্র কার কাছে জমা, ওয়াই এর কাছে জমা। সে আনছে ডি এর কাছ থেকে, ডি দ্বারা নীল খাতা দোকানদার, সে ডি এর কাছ থেকে আনছে। তাহলে এই সঠিক মানে প্রপার কাস্টডি থেকে ইট হ্যাজ নট বিন রিকভার্ড, ইট হ্যাজ নট বিন কালেক্টেড, এটা সংগ্রহ করা হয় না, এটা উদ্ধার করা হয় না। সো the court will presume that document as improper document. কোর্ট এই
এই ডকুমেন্টকে it has not been প্রপার done. হিসেবে মানে প্রপার হিসেবে ধরে নিবে না। ক্লিয়ার? সঠিক হিসেবে অনুমান করবে না। এখন ফ্যাক্ট আসলে এভাবে আসতে পারে। আবার ঠিক একই ঘটনা, যে আদালত কোন পরিস্থিতিতে উক্ত দলিল যদি 30 বছরের বেশি পুরাতন হয়, তাহলে সেই দলিলকে আদালত কেন সঠিক বলে অনুমান করলো? কেন করলো? কারণ দলিলটি ডকুমেন্ট হচ্ছে অরিজিনাল, মূল দলিল, এন্ড এটা উদ্ধার করা হয়েছে প্রপার কাস্টডি থেকে, যথাযথ হেফাজত থেকে। তিন নম্বর প্রশ্ন আপনার যেহেতু রেকর্ড হচ্ছে, হ্যাঁ, তো মনে করেন যে আমরা সবাই শুনতেছি, পাপি আপু জাস্ট এতটুকু বলুক যে তার ঘরের টাকা পয়সা কোন ট্রাঙ্কের মধ্যে রাখছে, তাইলে মনে করেন চুরি করতে সহজ হবে। কারণ পাপি আপুর এই নেটওয়ার্ক সব সময় এমনই থাকে, মানে রেডিও, হ্যাঁ, তো রেকর্ড থাকলে তো আমাদের জন্য ভালো হবে। তো যখন কথাবার্তা বলেন পাপি আপু, তখন এটাও বলেন যে ওই জায়গায় টাকা পয়সা রাখছে ওই ট্যাঙ্কের মধ্যে, তাহলে আমাদের জন্য ভালো হবে চুরি করতে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। ভাই আমার ঘরে তো কোনো লোকই নেই, আমি একা। না, যদি কথাবার্তা বলেন আর কি। 3 নম্বর প্রশ্ন, আমার বাসায় কোনো লোক নাই। আচ্ছা কেটে যাবে এখন, হ্যাঁ।